দিদি, এই দিদি, শুনছিস? তাড়াতাড়ি একটু জানালার কাছে আয় তো। শোন না, আমার শাশুড়ি মা আজকে আবার সর্ষে ইলিশ রান্না করতে বলেছে। তুই তো জানিস আমার রান্না করতে একদম ভালো লাগে না, তারপর আবার আমার একটা পার্টিও আছে, তুই একটু রান্না করে দে না। উফ লিজা, তুই কি বিয়ের পরেও শোধরাবি না? মা ভাবলো তোর বিয়ে দিলে তুই একটু সংসারী হবি, কোথায় এসব পার্টি ফাটি করে ছাড়বি তা নয়, তুই আজকেও পার্টিতে যাবি। তোর শাশুড়ি মা যদি জানতে পারে তাহলে কেমন বকবে বলতো? তুই আর মায়ের মতো জ্ঞান দিস না তো। আমি অত শাশুড়ি টাশুড়িকে মানতে পারবো না। বিয়ে হয়েছে বলে কি শাশুড়ি আমার মাথা কিনে নিয়েছে নাকি? আমি তো শাশুড়ির সামনে দিয়েই পার্টি করতে যাব, দেখি আমাকে কে কি বলে। গীতাঞ্জলি লিজাকে ছোটখাটো ড্রেস পরে পার্টি করতে যেতে বারবার বারণ করে, কিন্তু লিজা তার কোনো কথাই শোনে না। তাই বাধ্য হয়ে গীতাঞ্জলি লিজার কথা মতো রান্না করতে চলে যায়। কিছুক্ষণ পর গীতাঞ্জলি রান্না বান্না করে যখন লিজার শ্বশুরবাড়িতে দিতে যায় তখন, তুমি আবার এরকম ছোটখাটো জামা কাপড় পরে বাড়ি থেকে বেরোচ্ছ? এই যে গীতাঞ্জলি, তুমি তোমার বোনকে কিছু শেখাতে পারো না? ওকে আমি কবে থেকে বলছি শাড়ি চুড়িদার কুর্তি ছাড়া বাড়ি থেকে বেরোবে না, কিন্তু তোমার বোন তো বাড়িতে এসব খোলামেলা জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। আপনি কিছু মনে করবেন না মাসিমা, আসলে আমার বোন এখনো ছোট তো, ও বুঝতে পারছে না। মা হুট করে বিয়ে দিয়ে দিল, তাই ওর হয়তো সংসারী হতে একটু সময় লাগবে। আচ্ছা যাই হোক, আমি আপনাদের জন্য ইলিশ মাছ রান্না করেছি, গরম থাকতে থাকতে আপনারা খেয়ে নিন। গীতাঞ্জলির হাতে টিফিন কৌটো নিয়ে অঞ্জনা দেবী খুব সুন্দর একটা সুগন্ধ পায়, কিন্তু সেই জায়গায় লিজা একদমই রান্নাবান্না করতে পারে না। বিয়ের পর প্রথম দিন অঞ্জনা দেবী যখন লিজাকে চা বানাতে বলে, তখন লিজা ঠিকঠাকভাবে চাও বানাতে পারে না। তোমাদের দুই বোনের তো একসঙ্গেই পাশাপাশি বিয়ে হয়েছে। ইস, আমরা যদি তোমাকে আমাদের বাড়ির বউ হিসেবে পেতাম তাহলে কতই না ভালো হতো গীতাঞ্জলি। তোমার শাশুড়ি মা খুবই লাকি যে তোমার মতো একজন বৌমা পেয়েছে। আর আমার বৌমাটাকে একবার দেখো, আমি যদি আগে জানতাম এরকম মেয়ে আমার ঘরের বৌমা হয়ে আসবে, আমি তো কোনোদিনও আমার ছেলের বিয়েই দিতাম না। উফ শাশুড়ি মা, আপনার মতো ব্যাকডেটেড মানুষের সঙ্গে আমার মেন্টালিটি মোটেই ম্যাচ খাবে না, তাই তো আপনি আমাকে পছন্দ করতে পারেন না। দ্যাটস নট মাই প্রবলেম। আর আপনার যদি আমার দিদির হাতে রান্না ভালো লেগে থাকে তাহলে আমার দিদিকেই প্রত্যেকদিন রান্না করে দিতে বলবেন। এই বলে লিজা গটগট করে হেঁটে চলে যায়। লিজার ব্যবহারে তার শাশুড়ি মা বড্ড বিরক্ত হয়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে। একদিন লিজার বর যখন অফিস যাবে এমন সময় সে লক্ষ্য করে লিজা গত রাত্রিবেলা পার্টি করে বাড়িতে ফিরছে। এ কি লিজা, তুমি কালকে সারা রাত বাড়ি ছিলে না? মাঝে বললো তুমি নাকি তাড়াতাড়ি চলে আসবে, আর তুমি সকালবেলা বাড়িতে ফিরছো। আমার জন্য এখন কে রান্না বান্না করবে? আমাকে তো অফিসে যেতে হবে, আমার একটা গুরুত্বপূর্ণ মিটিংও আছে। আমাকে বিয়ে করার আগে তোমাকে কে রান্না বান্না করে দিত? নিশ্চয়ই তোমার মা। তাহলে তোমার মাকে বলো রান্না করতে। আমি কি তোমার চাকর নাকি যে তোমার জন্য রান্না করে দেব? আমি সবে পার্টি থেকে ফিরলাম, আমার এখন খুব ঘুম পাচ্ছে। এই বলে লিজা নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এমন সময় অঞ্জনা দেবী বাধ্য হয়ে অজয়ের জন্য টিফিন বানিয়ে দেয়। কিছুক্ষণ পর অজয় যখন বাড়ি থেকে বেরোবে এমন সময়, আরে সুমন, তাড়াহুড়ো করে তুমি তো টিফিন কৌটোটাই নিয়ে যেতে ভুলে গেছো। আমি সেই ভোর 5টা থেকে উঠে তোমার জন্য পোলাও আর চিকেন কষা রান্না করেছি, তুমি এটা নিয়ে যেতে ভুলে গেলে হবে? আর শোনো, ক্যান্টিন থেকে একটা লেমন ওয়াটার কিনে নিও, এই গরমে লেমন ওয়াটার খাওয়া খুব ভালো। গীতাঞ্জলির এরকম সৌম্যর প্রতি ভালোবাসা দেখে অজয়ের ভীষণই হিংসা হয়, কারণ যেহেতু গীতাঞ্জলি এবং লিজা দুই বোন ছিল, কিন্তু তবুও তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল। কিন্তু তবুও অজয়ের কিছু করার থাকে না, সে মায়ের হাতে রান্না করা শুকনো রুটি এবং আলু ভাজা নিয়েই অফিসে চলে যায়। এদিকে দুপুরে রান্না বান্না হয়ে গেলে গীতাঞ্জলি তার পাশের বাড়ি অর্থাৎ তার বোনের শ্বশুর বাড়িতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে অঞ্জনা দেবীকে রান্না বান্না করতে দেখে। আরে মাসিমা, আপনি রান্না করছেন কেন? লিজা কোথায়? ও কি বাড়িতে নেই? ওকে একটু হাতে ধরে রান্না বান্না শিখিয়ে দেবেন। লিজার আবার কোনো দিকে মন বসে না, বড্ড চঞ্চল মেয়ে। তবে আমার বোন কিন্তু খুব গুণী, ও কোনো কাজ করতে চাইলে সেটা শিখেই ছাড়ে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি তোমার বোন কত গুণী, এতই গুণী যে তোমার বোনের গুণে নুন দেওয়ার জায়গা নেই। লোকে বলে প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী। তোমার বোন বিয়ের সময় আমাদের সামনে যেমন ভালো মানুষ সেজেছিল আর এখন যেরকম রূপ দেখছি, তাতে মনে হচ্ছে আমার ছেলের জন্য তোমাকে পছন্দ করলেই ভালো করতাম। এই শুনে গীতাঞ্জলির খুব খারাপ লাগে।
কারণ সত্যি লিজা দিনের পর দিন উড়নচণ্ডী হতে থাকে। সে বাড়ির কোনো কাজকর্ম করে না, সারাদিন শুধু এদিক ওদিক ঘুরে বেড়ায়, আর না হলে পড়ে পড়ে ঘুমায়। সে তার শাশুড়ি মা কিংবা স্বামীর কোনো কথাই শোনে না। এমনই একদিন গীতাঞ্জলি সকাল সকাল বাজারে যায়। এমন সময় অজয়ের সঙ্গে তার দেখা হয়। সেদিন মাছ বাজারে অনেক লম্বা লাইন ছিল, যা দেখে অজয় বলে, দাদা, আমাকে একটু তাড়াতাড়ি দিয়ে দিন না, আসলে আমার অফিস আছে, আমাকে তাড়াতাড়ি অফিসে পৌঁছাতে হবে। আমি আবার এই মাছ বাড়িতে নিয়ে গিয়ে রান্না বান্না করবো, তারপর অফিসে যাব। আপনারা আমাকে একটু আগে ছেড়ে দিন। ও মা, সে কি কথা অজয়দা, এই তো কদিন আগে বিয়ে করলে, তোমার তো বউয়ের হাতে রান্না বান্না খাওয়ার কথা। কোথায় বউয়ের রান্না টিফিন নিয়ে যাবে তা নয়, নিজেই বাজার করতে এসেছো, আবার রান্না করে নিজে খেয়ে অফিসেও যাবে। এরকম করে মেয়েগুলো কেন যে বিয়ে করে বুঝি না বাবা। একটা ছেলের জীবন পুরো নষ্ট করে দেয়। সকালবেলা ওঠো, রান্না বান্না করো, অফিস করো, সবই নিজেকেই সামলাতে হয়। তাহলে আর বিয়ে করে কি লাভ বলো তো? আমার কাছে বরং একটা ভালো মেয়ে আছে অজয়, তুই যদি চাস ওই মেয়েটাকে বিয়ে করতে পারিস। বিকাশবাবুর এমন কথা শুনে গীতাঞ্জলি ভীষণই অপমানিত বোধ করে। অজয়, তুমি একটা কাজ করো, তুমি বাড়ি চলে যাও, আমি তোমার বাড়িতে টিফিন দিয়ে আসবো। তোমাকে লাইনে দাঁড়িয়ে মাছ কিনতে হবে না, আমার মাছ কেনা হয়ে গেছে। আমি তোমার জন্য টিফিন বানিয়ে দেব, তুমি চিন্তা করো না। গীতাঞ্জলির কথা শুনে অজয় অত্যন্ত খুশি হয়। তাই অজয় সোজা গীতাঞ্জলির বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করে টিফিন নিয়ে অফিসে চলে যায়। সেই ব্যাপারটা লক্ষ্য করে অঞ্জনা দেবী খুব খুশি হয়। দেখতে দেখতে এভাবে আরো কয়েকদিন কেটে যায়। একদিন, শোনো বৌমা, আমার বাপের বাড়ি থেকে কিছু লোক তোমাকে দেখতে আসছে, তাই তুমি কিন্তু আজকের দিনটা অন্তত ভদ্র বউয়ের মতো আচরণ করো। আর ঘর বাড়ির অবস্থা তো আর দেখার মতো নেই, একটু মপিং ডাস্টিং করো। শাশুড়ি মায়ের কথা শুনে লিজা তখনই তার দিদি গীতাঞ্জলির কাছে গিয়ে বলে, এই দিদি শোন না, বলছি আমার বাড়িটা একটু পরিষ্কার করে দিবি। তুই তো জানিস আমার ডাস্ট অ্যালার্জি আছে, আমি জীবনে কোনোদিনও ডাস্টিং করিনি, মপিংও করিনি। এসব কাজ তো তুই ভালো করতে পারিস, তুই একটু আমার বাড়িটা পরিষ্কার করে দে না। দাঁড়াও বৌমা, তোমার বোনের পাশের বাড়িতে বিয়ে হয়েছে বলে কি তোমাকে বোনের সংসারের কাজকর্ম করে দিতে হবে? তোমার বোনের সেই কবে বিয়ে হয়েছে, নিজের সংসার আছে, সংসারের কাজকর্ম নিজেকেই করতে হবে। তুমি কেন সংসারের কাজকর্ম করবে? তুমি যাও, নিজের ঘরে গিয়ে রেস্ট নাও। না না মা, আপনি বুঝতে পারছেন না, ওর আসলে ডাস্ট অ্যালার্জি আছে তো, ও ছোট মেয়ে, এত কাজ করতে পারে না। আমি আধ ঘন্টার মধ্যে সবকিছু পরিষ্কার করে দিয়ে চলে আসব, আপনি কোনো চিন্তা করবেন না। গীতাঞ্জলি অনেকবার বললেও তার শাশুড়ি মা চুমকি দেবী কিছুতেই তাকে যেতে দেয় না। অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই লিজা শ্বশুর বাড়িতে অতিথি চলে আসে, আর তারা বাড়িঘর নোংরা ময়লা ঘরবাড়ি দেখে অঞ্জনা দেবীকে অনেক কথা শুনিয়ে চলে যায়। ফলে অঞ্জনা দেবী লিজার উপর ভীষণই রেগে থাকে। তোমাকে দিয়ে আমার একটা কাজ হয় না, তোমাকে যে আমার ছেলে কি করতে বিয়ে করেছে আমি সেটাই বুঝে পাই না। নিজের দিদিকে দেখে অন্তত কিছু শেখো, তুমি তো তোমার দিদির নখেরও যোগ্য নও। এই শোনো, তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও, আর ভালো করে কাজ শিখে তারপর শ্বশুর বাড়িতে আসবে, না হলে আসার কোনো দরকার নেই। আমি আমার ছেলের অন্য মেয়ের সঙ্গে আবার বিয়ে দেব। এভাবে অঞ্জনা দেবী লিজাকে অনেক কথা শুনিয়ে দেয়, যার ফলে লিজা মনে মনে তার বোনের উপর রেগে থাকে। কারণ গীতাঞ্জলি সেদিন লিজার শ্বশুর বাড়িতে কাজ করতে না আসায় লিজার সঙ্গে আজকে এরকম ঘটনা ঘটে বলে সে মনে করে। দেখতে দেখতে এভাবে কিছুক্ষণ কেটে যায়। সেদিন অজয় বাড়ি ফেরার সময় একটা বড় চকলেটের বাক্স নিয়ে আসে, যা দেখে লিজা খুশি হয়ে বলে, বাহ, আজকে তো আমার চকলেট খেতে খুব ইচ্ছা করছিল, তুমি আমার জন্য চকলেটের বাক্সটা এনেছো, সাথে আরো দুটো চকলেটের বাক্স আর আইসক্রিম আনতে পারতে, একটা চকলেটের বাক্স কেন আনতে গেলে? ওই চকলেটের বাক্সটা রেখে দাও, ওটা তোমার জন্য নয়। তুমি ভাবলে কি করে তোমার জন্য আমি চকলেটের বাক্স আনবো? ওই চকলেটের বক্সটা আমি গীতাঞ্জলিদির জন্য এনেছি। তোমার দিদিটা যেদিন আমাকে রান্না বান্না করে খাইয়েছে, তাই আমি ছোট চকলেটের বাক্সটা ওনাকে উপহার দিতে চাই। এই বলে অজয় ওই চকলেটের বাক্সটা নিয়ে গীতাঞ্জলির বাড়িতে যায়। পরের দিন আবার গীতাঞ্জলি অজয় এবং তার মাকে নিজেদের বাড়িতে নিমন্ত্রণ করে বিরিয়ানি, পোলাও, মাটন কোরমা ইত্যাদি খাওয়ায়। কিন্তু তারা লিজাকে নিজেদের সঙ্গে করে কিছুতেই গীতাঞ্জলির বাড়িতে নিয়ে যায় না, যা দেখে লিজা আর সহ্য করতে পারে না। অন্যদিকে গীতাঞ্জলি ভাবে হয়তো লিজার আজকেও কোনো পার্টি আছে, তাই সে হয়তো নিমন্ত্রণ খেতে যায়নি। এখন তো দেখছি যত নষ্টের গোড়া হচ্ছে আমার দিদির জন্যই আমার শাশুড়ি মা সারাক্ষণ ওর সাথে আমার তুলনা করে। এখন তো দেখছি আমার শাশুড়ি মার বর আমার দিদির দলে চলে গেছে। লিজা এই ভেবে মনে মনে ভীষণই অসন্তুষ্ট হয়। এমনকি সে তখনই তার দিদিকে ডেকে বলে,
তোর মতো কুচুটে বোন আমি আর দুটো দেখিনি, তোর জন্যই আমার সংসারটা শেষ হচ্ছে। আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুই আজকের পর থেকে আর কোনোদিনও আমার বাড়ির গণ্ডি পেরোবি না বলে দিলাম। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? তুই আমার বরকে হাত করার চেষ্টা করছিস? এসব তুই কি বলছিস? তুই তো সংসারের কোনো কাজকর্ম করতে পারিস না, তাই জন্য আমাকে তোর সংসারের কাজকর্ম করে দিতে হয়। তোর ভালো করতে গিয়ে তুই আমাকে এরকম মিথ্যা অপবাদ দিচ্ছিস। আমার তোর বাড়িতে যেতে বইই গেছে। এই মনে করে গীতাঞ্জলি আর কিছুতেই লিজা শ্বশুর বাড়িতে যাবে না বলে ঠিক করে। কিন্তু কিছুক্ষণ পর লিজা অঞ্জনা দেবী এবং অজয়ের কথোপকথন শুনে ফেলে। দেখ বাবা, এভাবে আর কতদিন চলবে? এতদিন তো তাও গীতাঞ্জলি আমাদের বাড়িতে এসে রান্নাবান্না কাজকর্ম সবই করে দিত। আজকে গীতাঞ্জলি আমাকে স্পষ্ট বলে দিয়েছে ও আর আমাদের বাড়িতে কখনো আসবে না। তোর বউটা তো কোনো কমের নয়। আমার কথা শোন, ওকে ডিভোর্স দিয়ে দে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। আমিও অনেকদিন ধরে ভাবছি লিজাকে ডিভোর্স দিয়ে দেবো, তাই আমি কালকেই ডিভোর্স পেপার রেডি করছি। এই মনেছে অজয় তো দেখছি আমাকে সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেবে। না না না, যেভাবে হোক আমাকে ঘরের কাজকর্ম সব শিখতে হবে। লিজা বুঝতে পারে এখন যদি অঞ্জনা দেবীর কাছে সে আবার ঘরের কাজকর্ম শেখার কথা বলতে যায় তাহলে সে খুবই কথা শুনবে। তাই তখনই লিজা অত্যন্ত লজ্জার সহিত তার দিদিকে ফোন করে বলে, এই দিদি শোন না, তোকে আমি রাগের মাথায় অনেক কিছু ভুল করে বলে ফেলেছি। তুই আমাকে একটু রান্নাবান্না শিখিয়ে দিবি? তোর সাথে খারাপ ব্যবহার করাটা আমার একদমই উচিত হয়নি। তুই আমাকে ক্ষমা করে দি দিদি। লিজার এরকম কাকুতি মিনতি শুনে গীতাঞ্জলি তাকে ক্ষমা করে দেয়। পরের দিন থেকেই গীতাঞ্জলি লিজাকে সংসারের কাজকর্ম শিখিয়ে দিতে শুরু করে। লিজাও নিজের সংসারে মনোনিবেশ করে। ফলে গীতাঞ্জলিকে আর লিজার বাড়িতে গিয়ে কোনো কাজকর্ম করতে হয় না। লিজার সংসারে এখন কোনো অশান্তিও হয় না। লিজা এখন মন দিয়ে সংসার করে এবং তার শাশুড়িমা এবং স্বামীর মন জুগিয়ে চলতে থাকে। মিষ্টি দোলতলা নামক এক গ্রামে তার বাবা ও মায়ের সাথে বাস করে। তারা খুবই গরিব ছিল। মিষ্টির বাবা একটা জুতা তৈরির কারখানায় দিনমজুরের কাজ করে। খুবই কষ্টে দিন কাটে তাদের। মিষ্টিকে তার বাবা মা অনেক পরিশ্রম করে কলেজ কমপ্লিট করিয়েছে। সে বাবা মায়ের কষ্ট দূর করার জন্য চাকরির সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়ায়, কিন্তু সব জায়গাতেই অনেক টাকা ঘুষ চাওয়ায় চাকরি আর পাওয়া হয়নি তার। একদিন, মিষ্টি কই রে, তুই তৈরি হলি না এখনো? আরে আচ্ছা, মুশকিল তো, বিয়ে বাড়ি যাবি না? না রে, আমি যাব না। অত বড়লোক বাড়ির বিয়েতে, তাও আবার নেমন্তন্ন ছাড়া যেতে খুব খারাপ লাগছে আমার। আরে তুই তো আমার সাথে যাবি, কোনো সমস্যা নেই। প্রিয়া তো আমার পিসির মেয়ের ননদ হয়। চল চল, রেডি হয়ে নে। কাল তো খুব বলছিলি অনেকদিন ভালো ভালো খাবার খাইনি। চল চল, আজ আমরা গলা পর্যন্ত খাবো। হে হে। সে তো বলেছিলাম রে, কিন্তু আজকে ও যাবে কি? সকালবেলা 10টা শুকনো লঙ্কা পুড়িয়ে পান্তা ভাত খেয়েছে, আর এখন সকাল থেকে বারে বারে দুম দাম বোমের মতো শব্দ করে পেদেই চলেছে। তারপর পায়খানা করতে গিয়ে নাকি ওর পেছন জ্বালা করছে। উফ মা, তুমি না সত্যি। হ্যাঁ রে মেঘা, আজকে অনেক পাদ হচ্ছে আমার। দেখলি তো, তাই যাব না বলছিলাম। অতগুলো শুকনো লঙ্কা গেলার কি দরকার ছিল তোর? এখন চল, কিচ্ছু হবে না। রেডি হ। এই নে আমার জামা আর জুতা, পরবি বলেছিলি তো, তাই নিয়ে এলাম। মেঘা অনেক জোর করায় মিষ্টি রেডি হয়ে বিয়ে বাড়িতে চলে যায়। আগে থেকেই তো মিষ্টির পেটের সমস্যা ছিল, তার উপর বিয়ে বাড়িতে গিয়েই সে বরযাত্রী আসার আগেই পেট ভরে অনেক খাবার খেয়ে ফেলে। গলা পর্যন্ত খাওয়ার পরও সে ঘুরতে ফিরতে পাকোড়া খাচ্ছিল। কিছুক্ষণ পর বরযাত্রী এসে হাজির হয়। মিষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে কে কেমন সেজেছে সেগুলো লক্ষ্য করছিল। তখন হঠাৎ করেই মিষ্টির অনেক জোরে একটা পাদ বেরিয়ে যায়। পাদের গন্ধে সবাই তার কাছ থেকে দূরে সরে যায়। মিষ্টির পাশেই দাঁড়িয়ে ছিল পাত্রের মা মনিকা দেবী। ইস কি বাজে গন্ধ, নির্লজ্জ মেয়ে একটা। এই মেয়ে, তুমি পাকোড়া খেতে খেতে পাদ মারছো এখানে? কে তুমি? তুমি পাত্রের কে হও? না, আসলে আমি বুঝতে পারিনি। এই তুমি কে বলো তো? তোমাকে তো ঠিক চিনলাম না আমি।
তোমাকে কে নিমন্ত্রণ করেছে? মিষ্টি ঘাবড়ে গিয়ে অত লোকের সামনে কিছু বলতে পারে না। ও কি বলবে? এমন কিছু কিছু পাবলিক থাকে, রাস্তার গরিব ভিখারি যাদের খাওয়া দাওয়া হয় না, ভালো ভালো খাবারের আশায় বিনা নিমন্ত্রণে চলে আসে। ছি, তাই জন্য বলি পাদে এত গন্ধ কেন? এরকম ছোট লোকদের বিয়ে বাড়িতে ঢুকতে দেওয়াই উচিত না। বরযাত্রীদের পাদের গন্ধে তাড়িয়েই ছাড়বে মনে হচ্ছে। কেন আন্টি, আমি বড়লোক হলে বুঝি আমার পাদে গন্ধ হতো না? এই চুপ, বেয়াদব মেয়ে একটা। এই চলো সবাই, আমরা খেতে যাই এবার। মিষ্টি মনিকা দেবীর এমন দুর্ব্যবহারে খুব রেগে যায়। তৎক্ষণাৎ সে একটা প্ল্যান করে ফেলে। আমাকে এভাবে অপমান করলো সবার সামনে, শুধু একটা পাদি তো মেরেছি, এমন করছে যেন আমি ওদের মুখে পটি করে ফেলেছি। এই হ্যাঁ, আমার কাম তামাম। এবার আমি রঙ্গ তামাশা দেখার জন্য রেডি হয়ে পড়ি। খাবার খাওয়ার পর একে একে বরযাত্রীরা বাথরুমে যাওয়া শুরু করে। সকলের একই রকম অবস্থা হওয়ায় তারা ভীষণ রেগে যায়। এই বিয়ে হবে না। আপনারা কেমন খাবার বানিয়েছেন? আমাদের প্রত্যেকের পেট খারাপ করছে। আমাদের সঙ্গে চালাকি করা হয়েছে তো? মনিকা দেবীকে অপমান করা হয়েছে। হ্যাঁ হরিপদ বাবু, আমাকে ক্ষমা করবেন, এই বিয়ে আমি ভেঙে দিলাম। এই চলো সবাই। এই যা, এটা কি হলো? এ তো সাংঘাতিক মহিলা, বিয়ে ভেঙে ফেললো। এবার কেটে পড়ি বাবা, না হলে ধরা পড়লে ভীষণ সমস্যায় পড়ে যাব। মিষ্টি, তাড়াতাড়ি কেটে পড় ভাই। এই বলে মিষ্টি বিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তখন পেছন থেকে কেউ একজন তাকে ডাক দেয়। হ্যালো ম্যাডাম, শুনছেন? এই যে আপনাকে বলছি। হ্যালো, আরে শুনবেন তো, এক্সকিউজ মি। এই রে, এ তো এবার আমাকে ছাড়বে না। আমি এই ছেলের বিয়েটাই যে ভেঙে ফেললাম। আমি কিছু করিনি বর, সরি বর বলছি। হ্যাঁ, আপনি তো বরই। আমি কিছু জানি না, সত্যি আমি কিছুই জানি না। আরে ভয় পাবেন না, আমি সব দেখেছি। আপনার জন্যই আমার বিয়েটা ভেঙে গেছে, আর এতে আমি ভীষণ খুশি। যেটা আমি বহু চেষ্টা করেও পারিনি, সেটা আপনি করে দেখিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার বিয়েটা ভেঙে দেওয়ার জন্য। এই ছেলের মাথায় কি ছিট আছে নাকি? মানে বুঝলাম না। আপনি সত্যি খুশি? তার মানে আমার পাদ মারাটা বিফলে যায়নি না? মানে? মানে খাবারে জোলাপ মেশানোটা বিফলে যায়নি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন। আপনার ওই একটা পাদ আমার জীবন বাঁচিয়ে নিয়েছে। আপনি পাদটা যদি না মারতেন তাহলে তো এত কিছু ঘটনা ঘটতই না। প্রদীপ ও মিষ্টি সেদিনেই খুব ভালো বন্ধু হয়ে ওঠে। বেশ কিছুদিন কেটে যায়। মিষ্টি, কেন এমন করছো তুমি? এতবার করে দেখা করার জন্য বলছি, তুমি তবুও রাজি হচ্ছ না কিছুতেই। আমি তোমার এত ভালো বন্ধু হই, তাও তুমি আমার কথা রাখবে না বলো? শুধু সমস্যা আছে সমস্যা আছে বললেই তো হবে না, আমাকে সমস্যাটা বলতে হবে তো। বলো আমাকে। তুমি সত্যি বড্ড জেদি। কি করে বলি আমি? আসলে প্রদীপ, আমার ইদানিং পেটে খুব সমস্যা হচ্ছে গো। এটা নতুন তো কিছু নয় মিষ্টি, তোমার পেটের সমস্যার জন্যই তো আজ আমরা এত ভালো বন্ধু হতে পেরেছি। তোমার পাদ নিয়ে আমার কোনো অসুবিধা নেই, বুঝেছো? না প্রদীপ, ব্যাপারটা পাদের নয়। আসলে আজকাল আমার পাদের সাথে সাথে পটিও বেরিয়ে যাচ্ছে, লুজ মোশন টাইপ হচ্ছে। আমি যেতে পারবো না গো। হে হে হে, এটা কোনোই সমস্যা নয়। তুমি এসো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, সব ঠিক হয়ে যাবে। হোটেল ডেলা প্রীতম, সন্ধ্যা 5টায়, ওকে? মিষ্টি যথাস্থানে গিয়ে প্রদীপের জন্য অপেক্ষা করছিল, কিন্তু হঠাৎ তার পেট ভুটভাট করে ওঠায় সে একটা পাদ মারতে গিয়ে পটি করে ফেলে। পটির দুর্গন্ধে রেস্টুরেন্ট থেকে সকল কাস্টমার বেরিয়ে যাচ্ছিল। ও গড, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। এবার কি হবে? প্রদীপের জন্য আমি ফেসেই গেলাম। ইস, সবাই তো আমার দিকেই দেখছে। আমি এখান থেকে বেরোবো কি করে? লুজ মোশনের জন্য তো জামায় দাগ লেগে গেছে, আর ভিজেও তো গেছে। উঠে দাঁড়ালে সবাই বুঝে যাবে যে আমি
আমি কেন এলাম? মিষ্টি অনেক চিন্তা ভাবনা করতে করতে সাহস করে উঠে দাঁড়ায় সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু রেস্টুরেন্টের লোকজন মিষ্টিকে ধরে ফেলে। আমি আগেই বলেছি আমার সন্দেহ এই মেয়েটার উপরই হচ্ছিল। এই মেয়ে, এটা কি করেছো? সেই থেকে দেখছি 2 ঘন্টা ধরে বসে আছো, একটা কিছু অর্ডারও করোনি। 5 স্টার হোটেলে কি তুমি পটি করতে এসেছো? এটা কি তোমার বাথরুম? ড্রেস দেখে তো কোনো গরিব ঘরের মেয়ে মনে হচ্ছে। এখানে লোকে আসতে পারে না আর তুমি এখানে পটি করতে এসেছো? হ্যাঁ, রেস্টুরেন্টের লোকগুলো মিষ্টিকে অনেক অপমান করছিল। মিষ্টি লজ্জায় মাথা নিচু করে সবই সহ্য করছিল। এক্সকিউজ মি, আপনারা কাকে কি বলছেন জানেন? মিষ্টি আমার উড বি ওয়াইফ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। ও শারীরিকভাবে অসুস্থ, আর তাই যেটা ওর সাথে ঘটেছে ওটা নিহতই একটা অ্যাক্সিডেন্ট, ওকে? কিন্তু আপনারা যেভাবে ওকে অপমান করছেন, আপনারা জানেন মিষ্টি আপনাদের কি করতে পারে? ও চাইলেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই 5 স্টার হোটেলটা কিনে ফেলতে পারবে, বুঝেছেন? নেহাতি ও খুব সরল সিধে সাদা একটা মেয়ে হওয়ায় আপনাদের কিছু বলেনি এখনো। সরি স্যার, আমরা সত্যিই জানতাম না যে ম্যাডাম আপনার আপনি প্লিজ শান্ত হন স্যার। ম্যাডাম প্লিজ, আপনি আমাদের ক্ষমা করে দিন। আপনি চাইলে এখানে আরও পটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। হে হে। প্রদীপ মিষ্টির কাছে ক্ষমা চায় যে তার জন্যই এমনটা হলো। তার আসতে লেট না হলে এমন কিছুই হয়তো ঘটতো না। মিষ্টিকে প্রদীপ একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যায়। কয়েকদিনের মধ্যেই সে তার পেটের সমস্যা থেকে রেহাই পায়। প্রদীপ শুধুমাত্র তাকে বাঁচানোর জন্যই রেস্টুরেন্টে তাদের বিয়ে নিয়ে মিথ্যা কথা বলেছিল, কিন্তু মিষ্টি সুস্থ হতেই প্রদীপ তার বাবা মাকে নিয়ে তাদের বাড়িতে উপস্থিত হয়। 2 পরিবারের সহমতে মিষ্টি ও প্রদীপের বিয়ে হয়ে যায়। আর ভাত দেবো মা আপনাকে? বৌমা, তুমি এখনো আগের মতোই পাদ মারছো। ইস, কেন মা, এখন আমার পাদের গন্ধ নেই তো? আগে আমি গরিব ছিলাম বলে আপনি বলেছিলেন খুব গন্ধ, ছোট লোকদের পাদে খুব গন্ধ হয়। এখন তো আমি অনেক বড় লোক হয়ে গেছি, বড়লোক বাড়ির বউ, পাদে তো সেন্ট হওয়ার কথা ছিল মা। সত্যি বাবা, তুমি পারো বটে। এখনো মনে রেখেছো তুমি? বড় লোক ছোট লোক এসব কোনো ব্যাপার নয়, পাদ মানেই গন্ধ। হা হা হা, আমার ধারণা সত্যিই ভুল ছিল। মা, এটা তুমি পাতলে না? কি বাজে গন্ধ, ছি।